ওকে, আজকে আমরা এই উইকলি ওয়েজ এই টুলসটা করব। এটাতে দেখেন আমার কিছু কন্ডিশন দেওয়া আছে এবং এবং একটা স্যাম্পল দেওয়া আছে। ওকে, তো প্রথম কাজ যদি করেন, আপনি চাইলে স্যাম্পল করেও স্যাম্পল 2 থেকেও কাজ শুরু করতে পারেন, স্যাম্পল 1 থেকেও কাজ শুরু করতে পারেন। এটা আপ টু ইউ, ঠিক আছে? তো আমরা যেটা করলাম যে আমরা কি করছি, এই যে পুরো শীটটা আছে, এই শীটটা আগে আমি তুলছি না? তোলার পরে এখন আমি কেন এখানে তো সিরিয়াল 1 আছে, সিরিয়াল দিছি, নেম আছে, নেমও দিছি, ডেজিগনেশন আছে, দেই নেই, তাই না? ডেজিগনেশন আছে না? আমাকে ক্যালকুলেশন করতে বসে এই পার্টটুকুতে, বাট ডেজিগনেশন ফিল্ডটা কিন্তু আমি খালি রাখছি, ওরা কিন্তু দিয়ে দিছে ডেজিগনেশন ফিল্ড। তারপরে আওয়ার্স তুলছি। তাহলে কেন আমি এই এমপ্লয়ি আইডি এবং ডেজিগনেশন তুললাম না? কেন তুললাম না, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে এখানে কিছু স্পেসিফিকেশন দিছে, যেমন কি বলছে যে তোমার টাইটেল ফন্টটা কি হবে, টাইমস নিউ রোমান। এখন কোশ্চেনটা হচ্ছে যে টাইটেল ফন্ট অ্যাকচুয়ালি কি। দেখেন এখানে বলছে টাইটেল ফন্ট হবে টাইমস নিউ রোমান এবং আদার টেক্সট ফন্ট হবে কি, এরিয়া। এখন আপনি বুঝতেছেন না যে টাইটেল ফন্ট অ্যাকচুয়ালি কি। দেখেন পরেই লাইনেই বলে দিছে টাইটেল ফন্টের ফন্ট সাইজ কত হবে, 14। আর বলে দিছে যে উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার, তার মানে এটাই হচ্ছে আমার কি, টাইটেল। এটার ফন্ট হবে কি, টাইমস নিউ রোমান, এবং 14 হবে ফন্ট সাইজ। আর আদার যে টেক্সট ফন্ট আছে, মানে অর্থাৎ এই যে নিচে যা আছে সেগুলো কি হবে, এরিয়াল। তাহলে এখন আমার দেখেন আমার এই কাজটায় এরিয়াল লিখবেন, দিলাম এরিয়াল। হ্যাঁ, এটা তো কি বলছে যে কোন ফন্ট সাইজ হবে, শুধু ফন্টটা বলে দিছে। তো আমার ফন্ট সাইজ নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, যা আছে তাই। এবার আমার ভুলটা হয়েছে কি, যে আমি তো এখানে কোনো রো খালি রাখি নাই, রাখছি। তো আমরা কি করব, এখানে এসে ইনসার্ট একটা রো নিয়ে নিলাম। এবার রোতে যতটুকু অংশ আপনার যাবে, এখন আপনি কি করলেন, বসে বসে চিন্তা করতেছেন, আচ্ছা এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6, কেন আমি পরে নিলাম। এখন যদি আমি নিতাম, আমাকে কি করতে হবে, এটা একটা একটা পুরা পুরা টেবিলটাকে কভার করে তারপরে এই উইকলি ওয়েজ ফর শিট আছে না। এখন আপনি যদি আগে এই রো এর কাজটা করতেন, যে উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার, এই জিনিসটা লিখছেন, লেখার পর কি করতে হবে, কয়েকটা ঘর নিয়ে মার্জিন সেন্টার করতে হবে, রাইট? তো এখন আপনার গুনতে যদি গুনতে হইতো 1 2 3 4 5 6 7 8 9, কত ভুল করলাম মনে হয়, এক একটু কমে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টা ঘর গুনে তারপর আপনাকে এটা করতে হতো। হ্যাঁ, আর আমি এখন কি করলাম, আমি সবকিছু ঘর আগে তুলে ফেলছি। এবার উইকলি ওয়েজে বলছি যে ভাই তুমি এই যে আমার 10টা ঘর আছে, এই 10টা ঘরের জন্য তুমি কি হও, মার্জিন সেন্টার হও। তুমি তোমার ফন্ট দাও কত, টাইমস নিউ রোমান, আর বোল্ড, আর কত, ফন্ট সাইজ 14। বাস, আমার কাজটা ইজি হয়ে গেল। আমার কাজটা কি হলো, ইজি হয়ে গেল। আপনি ওইভাবে করলে যে ভুল তা না, আমি জাস্ট বললাম আর কি, যে আপনি দুইভাবেই কাজটা করতে পারেন। আইদার এটাকে গুনতে পারেন আর বসে বসে গুনতে পারেন যে 10টা কখন হয়েছে, 10টা এরকম, অথবা নিচে আগে প্রথম কাজই হচ্ছে, যে কোনো এক্সেলে যদি আপনি তাড়াতাড়ি করতে চান, প্রথম কাজই হচ্ছে আপনার ডাটা তুলে ফেলবেন। যত তাড়াতাড়ি ডাটা আপনি তুলবেন তত তাড়াতাড়ি আপনার এক্সেল তৈরি হবে। এক্সেলে থাকে 1 ঘন্টা, 1 ঘন্টা সময় কোনোদিনই লাগে না, আরো কমে করা যায় যদি আপনি প্র্যাকটিস ঠিক মতো করেন। আর প্র্যাকটিস যদি ঠিক মতো না করেন, আপনার সূত্র মিলবে না, এরর আসবে, এই আসবে, ওই আসবে, অনেক কিছু কাহিনী আসবে। তো এবার আমার শুরু করব কি দিয়ে, যা আছে তুলে ফেলবো, আগে তুলবো, তুলে এরপর আমি কি ফন্ট বলছে, কি সাইজ বলছে, এগুলো আমি
দেব, ঠিক আছে। এবার দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাকে বলতেছে যে এমপ্লয়ি আইডিতে কিছু একটা ভ্যালিডেশন করতে বলছে, এমপ্লয়ি আইডিতে কিছু একটা কি বলছে, ভ্যালিডেশন করতে বলছে। আবার বলছে যে ডেজিগনেশনও অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট বলছে। এই জন্য আমি কি করছি, আমার এমপ্লয়ি আইডি এবং ডেজিগনেশন আমার এখানে থাকার পরেও আমি কি করি নাই, তুলি না। এই যে এমপ্লয়ি আইডি এবং ডেজিগনেশন আমি তুলি নাই কেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কিছু একটা ক্যালকুলেশন করতে হবে, মানে টাইপিং না, স্ট্রেট ফরওয়ার্ড টাইপিং না, কিছু একটা কাজ করতে হবে, মেকানিজম আছে। বেসিক ওয়েজ এখানেও মেকানিজম আছে, ওভারটাইম ওয়েজ এখানেও মেকানিজম আছে, মেডিকেলের জন্য মেকানিজম আছে, গ্রস ইনকাম টেস্ট সবকিছুর জন্য কি আছে মেকানিজম, মানে সূত্র লিখতে হবে অথবা কোনো একটা ফর্মুলা লিখতে হবে, কাম আছে। শুধুমাত্র যেগুলো আমাদের কোনো কাজ কাম নাই সেগুলোতে আমি কি করছি, নর্মালি টাইপিং করে তুলে দিচ্ছি। ওকে, দিয়ে আমি এই কাজটা করে একটা সেভ মারছি। এবার আমাকে বলতেছে যে তুমি এইটুক পর্যন্ত কত, স্যাম্পল 1 এর কাজ, তাই না, বলে দিছে এইটুক কত অংশ, কত কি স্যাম্পল 1, আর এইটুক অংশ হচ্ছে কি স্যাম্পল 2। তাহলে স্যাম্পল 2 তে কি বলছে যে তুমি এই যে চার্ট আছে এই চার্ট থেকে তুমি একটা বার চার্ট আনো, এইটুকুই। তাহলে আমরা কি করলাম, কলাম চার্ট যেটাই বলেন। তাহলে আমরা কি করব, এদের সবাইকে চুজ করব, ইনসার্টে যাব, চার্টে যাব, গিয়ে এই কলাম চার্ট আমি দিয়ে দিব, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে ওরা বলছে যে এটার আবার কিছু স্পেসিফিকেশন দিয়ে দিছে, বলছে যে চার্টের যে টাইটেল আছে সেই টাইটেলটা কি হবে, ক্যালিব্রি বডি হবে এবং ফন্ট সাইজ কত হবে 14 আর বোল্ড হবে। তাহলে এই যে চার্টের টাইটেল, ওকে ক্যালিব্রি আছে, নো প্রবলেম। লিখছে কি চার্ট ফর বুক সেল, দিয়ে দিলাম। এরপর বসে যে এই যে চার্ট লিখলেন, চার্ট টানলেন, এই যে আজকেও একজনের ভুল করছে, ফারহানা কে স্মৃতি, সে কি করছে একটা চার্ট আছে ডাটা সেভ করে। কতদিন বলছি যে আপনি কার উপর চার্ট করবেন এটা তো বলবেন, আন্তাজে কি আকাশ বাতাসের উপর চার্ট করবে, তো আপনি কিন্তু সিলেক্ট তো করবেন যে কোন ডাটাগুলোর উপরে সে চার্টটা করবে। এরপর বলছে যে এই টাইটেলে এই যে অ্যাক্সিস আনতে, এটাকে বলা হয় কত, এটা কি বলে বলেন দেখি, ভার্টিক্যাল। এক্স আর ওয়াই এর কত বলেন, এটা হচ্ছে ওয়াই আর এটা কি এক্স। ওকে, তাহলে এখন আমরা এই অ্যাক্সিস আনবো কি করে, প্লাস সাইনে ক্লিক করব, অ্যাক্সিস টাইটেলে যাব, এবার এখানে যেটা আছে কি আছে টাকা দিয়ে দিবেন, কত ইজি দেখেন। আর এখানে মান্থস, ওকে মান্থস। এবার এটার একটা যে ফন্ট বসে, এবার এখানে আসি, ফন্ট কি বসে হরিজন্টাল অ্যাক্সিসে বসে মান্থস দিতে দিছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে বসে কি দিতে টাকা দিতে দিছি। এবার দুটোই বসে 12, ও সরি না, হরিজন্টাল অ্যাক্সিসের জন্য কি চাইছে 12, দেন 12 দিয়ে দেন, বোল্ড, ক্যালিব্রি তো আসেই 12, ঠিক আছে। টাকাটাও ওই যেহেতু হরিজন্টাল বলছে ভার্টিক্যালেরও একই জিনিস দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, হ্যাঁ আচ্ছা। এবার বলতেছে লিজেন্ড, এটা কাউকে দেখায়নি তাই না, এই যে নিচে আছে না এটাকে বলা হয় লিজেন্ড, এটাকে বলা হয় কি লিজেন্ড, মানে আপনি কোন কালার দিয়ে কোনটা বুঝাচ্ছেন। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটা আছে না, এখন নীল কালারকে রিপ্রেজেন্ট করছে কে, বুক 1, কমলা কালারটা রিপ্রেজেন্ট করতেছে বুক 2 কে। এখন লিজেন্ড এখানে বাই অটোমেটিক চলে আসছে, ধরেন আপনার লিজেন্ড নাই, লিজেন্ড আনবেন কি করে, প্লাস সাইনে ক্লিক করবেন, এই এই যে দেখেন লিজেন্ড অফ আছে, আপনি লিজেন্ডকে দিয়ে দেন,
যে লিজেন্ড তুমি আসো। এখন কোথায় আসবে সেটার কথাবার্তা বলবেন, কোথায়, রাইটে, টপে, লেফটে, বটম, যেখানে আছে সেখানে দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে একটা আমরা শিখলাম কি অ্যাক্সেস আনতে পারবো, আর একটা কি আনতে পারবো, লিজেন্ড আনতে পারবো। এবার যদি বলে যে ডাটা লেভেল আনো, তাহলে এই যে ডাটা লেভেলস, যদি বলতো যে ডাটা লেভেলস আনো, ডাটা লেভেলস দিতেন। ডাটা লেভেলস কে আপনি কোথায় সেট করতে পারবেন সেটাও বলা আছে, এখানে চাই নাই, আনচেক রাখবো। ঠিক আছে, আচ্ছা এবার এই যে লিজেন্ড আছে এদেরকে আপনি এবার কি বলছে, ক্যালিব্রি 11 সাইজ, 11 দিয়ে দেন, বোল্ড, রাইট, না বোল্ড নাই, নর্মাল, বাস এইটুকু অংশ হচ্ছে স্যাম্পল 2 এর জন্য। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পারবো, সেভ মারবো, তাহলে শেষ। এবার স্যাম্পল 1 এ আসি। স্যাম্পল 1 এ আমাদের অনেক কাজ আছে, আমাদের মেইন কাজটাই স্যাম্পল 1। স্যাম্পল 2টা জাস্ট আপনি একটা চার্ট আনতে পারেন কিনা এটা আপনাকে দেখানোর জন্যই চাইছে, যে আপনি চার্টটা আনতে পারেন, নো প্রবলেম। ওকে, এবার স্যাম্পল 2 তে আসি। স্যাম্পল 2 তে তারা বলতেছে গুড, স্যাম্পল 1 এ, স্যাম্পল 1 এ তারা বলতেছে যে এমপ্লয়ি আইডি তে কিছু ভ্যালিডেশন চাচ্ছে। কি ভ্যালিডেশন চাচ্ছে, প্রথমে বলছে যে এমপ্লয়ি আইডি আমার স্যালারি ক্যালকুলেট করতেছে না। এখন আমার যে স্যালারি আর আমাদের এখানে যে মাঝে মাঝে বেড়াইতে আসে সোয়া ম্যাডামের যে স্যালারি, যদি আমার স্যালারির আইডি আর সোয়া ম্যাডামের আইডি যদি এক হয়ে যায়, তাহলে তার স্যালারি আমি পেয়ে যাবো না, আমার স্যালারি সে পেয়ে যাবে না, হবে। প্রত্যেকটা পার্সনের ইউনিক একটা আইডি থাকতে হবে। আপনাদেরকে যদি আইডি কার্ড দেই, তাহলে জাপানিজের আইডি কি সাবুনিরা দেওয়া দিতে পারবো? তাতে সব টাকা, সাবুনির সব টাকা তো জাপানিজ নিয়ে যাবে, তাই না? তো এটা তো করা যাবে না, তার জন্য বলছে যে ইউনিক এমপ্লয়ি আইডি হতে হবে, প্রত্যেকের ইউনিক আইডি থাকতে হবে একটা। এরপরে যে আইডিটা আছে এই আইডিটাতে 7টা ডিজিট থাকতে হবে। যে আইডিটা আপনি দিবেন সে 7টা ডিজিট থাকতে হবে, এবং এই 7টা ডিজিটের মধ্যে একটা থাকবে কি ই, যেটা লেফট সাইডে থাকবে, বাকি সবকিছু কই থাকবে, বাকি যে নাম্বার আছে সেই নাম্বারটা কোথায় থাকবে, লেফট রাইট সাইডে। ওকে, আচ্ছা এবার এইটুকু করতে আপনাদের দাঁত যা আছে সব ভেঙে যাবে। ঠিক আছে, তো আমরা শিখবো, সমস্যা নাই, শিখতেই তো আসছি, আমরা শিখবো, কিন্তু এটা আমরা এখন পরে করব, আমরা অন্যান্য ক্যালকুলেশন আগে শিখবো, তারপরে আমরা এটা করব। তো এখন তাহলে বুদ্ধি কি, ধরেন পরীক্ষা হলে একটা বিশাল সূত্র হবে, এটা বুঝতে তো পারতেছেন। এখন আপনার পরীক্ষার হলে আপনার মনে নাই এই সূত্র, গেছেন ভুইলা, তখন আপনি কি করবেন, এখন আমি যে কাজটা করবো সেই কাজটাই করবেন। কি করবেন, এখন আপাতত এমপ্লয়ি আইডি গুলো এইভাবে লিখে রাখবেন। ই কত আছে, 1010000 00 না 001 দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এখন আমি যেহেতু কাজ করতে হবে, এমপ্লয়ি আইডি ছাড়া তো কাজ করা যাবে না, এজন্য আমি কি করছি, হাতে লিখে দিছি। কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে কি করতে হবে, ডাটা ভ্যালিডেশন করতে হবে। ডাটা ভ্যালিডেশন করে আমাকে, আমি যাতে এরকম ইনপুট না দিতে পারি, মানে E1010001 যাতে না দিতে পারি, দিলেই যাতে আমাকে এরর মেসেজ দেয়। এবং আরেকটা কি করে, যে আমি যদি দেই R10101 তাও আমাকে কি দেবে, এরর মেসেজ দিবে। আবার আরেকটা যদি করি যে কম দিলাম, কম বেশি দিলাম, যে E10 এরকম দিলাম, তাতেও যেন আমাকে এরর মেসেজ দেয়। বুঝতে পারছেন, কি বুঝছো? হ্যাঁ, চেঞ্জ, এখন যেমন আমি চেঞ্জ করতে পারতেছি, কোনো কিছু যায় আসতেছে না। ঠিক আছে, ওকে।
তো তাহলে আমরা আপাতত শিখার পারপাসে আমরা আপাতত স্কিপ করলাম, এমপ্লয়ি আইডিটা আমরা স্কিপ করলাম। আমরা ডেজিগনেশন থেকে দেখি। ডেজিগনেশনে বলতেছে কি যে আপনি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখবেন। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখবেন, ঠিক আছে? কিভাবে লিখবেন বলছে? ড্রপ ডাউন আকারে লিখবেন। ড্রপ ডাউন আকারে লিখতে হবে। তাহলে ড্রপ ডাউন আমরা কিভাবে আনি বলেন তো? লিস্ট করি। আপনি কোথাও এক জায়গায় লিখলেন যে গ্রেড 1, এই যে গ্রেড 1 যখন লিখবেন তখন আপনারা কি করবেন? গ্রেড লিখলেন, একটা স্পেস দিবেন, তারপরে একটা কি দিবেন? হ্যাশ দিবেন, তারপরে আবার একটা স্পেস দিবেন, তারপর দিবেন 1। এটা এখানে লিখলেন না, ভ্যালিডেশনে গিয়ে আপনাদের মনে থাকবে না, তখন আবার এভাবে লিখবেন GRADE, গ্রেড 1। দুই জায়গায় দুই রকম লিখলে আপনার সূত্র ওই দুই রকমই হবে না, কোনো স্পেস রাখবেন না। এই পুরো জিনিসটা স্পেস দেওয়া আমাদের একটা অভ্যাস, আমরা স্পেস দিয়ে দিয়ে বেড়াই, কোনো স্পেস রাখা যাবে না। আপনি যখন গ্রেড 1 লিখবেন তখন এভাবে লিখবেন GRADE 1, কোনো স্পেস নাই। GRA গ্রেড 2, গ্রেড, কোনো স্পেস রাখবেন না। কারণ কি? আপনার এই গ্রেড 1 আর গ্রেড 3 এর উপর ডিপেন্ড করে আপনার কিন্তু অনেক ক্যালকুলেশন আছে। সো আপনি যা লিখবেন তার উপর ডিপেন্ড করে অনেক ক্যালকুলেশন আছে। তো 3টা লিখলেন, 3টা লিখে এবার আমাকে বলেন, আমি লিস্ট আকারে এগুলোকে নিয়ে আসবো এখানে, কিভাবে আনবো বলেন? শিখাইছি আমি, বলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যে কোনো একটাকে ধরুন। স্মৃতি, বলেন কি করব? হ্যাঁ দেখেন, বলেন, দেখে দেখেই বলেন। বলেন। হ্যাঁ বলেন, ডাটা, হ্যাঁ সেটাই বলেন। ডাটা ট্যাবে যাব, তারপরে ডাটা ভ্যালিডেশন কি অপশনে? তারপরে ডাটা ভ্যালিডেশন ট্যাব, ডাটা ট্যাবে গেলে ডাটা ভ্যালিডেশন, ডাটা টুলস এর ভিতরে ডাটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, এবার এই যে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স আসলো, এবার পপ আপ বক্সে কি করব? বসে থাকবো? পপ আপ বক্স নিয়ে আসছে, এটা পপ আপ বক্স, কি বলবো? একটু উপরে FIELD, হ্যাঁ। অ্যালাউ ফিল্ডে কি দিব বলেন? হ্যাঁ লিস্ট। আর সোর্স ফিল্ডে আমার নাম নাকি? হ্যাঁ, সবগুলা সিলেক্ট করে দেওয়া লাগবে। আচ্ছা, সবগুলা সিলেক্ট করে দিতে পারবেন, অথবা অথবা আপনি কি করবেন? লিস্ট দিলাম, হ্যাঁ, আর সোর্স হিসেবে আপনি এখানে এগুলো চিনিয়ে দিতে পারেন, ওকে, সেটাও হয়। অথবা আপনি এখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখে দিতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন সবাই চলে আসছে। এখন বসেন, এখন এটা যাতে সবাই পায় তার ব্যবস্থা কি? আইদার টান দিবেন,
তাহলে সবাই পেয়ে যাবে। এই যে সবাই পেয়ে গেছে, পাইছে? পায় নাই, কথা শোনে না। কপি সেলই দে বাবা, একটা কিছু কর। পাইছে? হ্যাঁ, কপি সেল টান দিলেই হয়, অথবা আপনি পুরো জিনিসটাকে এভাবে সিলেক্ট করে দেন, আপনি ডাটা ভ্যালিডেশন দেন, প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি করলাম, এক জায়গায় একটা লিস্ট লিখে দিছি, রাইট? আপনি চাইলে সরাসরি যদি বলেন যে এখানে ডাটা ভ্যালিডেশনে গিয়ে যদি আপনি লিস্ট না চিনান, যদি সরাসরিও বলে দেন, দেখাই আমি একটু দেখাই, একটাতে দেখাই। আপনি যদি প্রথমটাই দেখাই যান, প্রথমটাতেই দেখাই, এখন তো ড্রপ ডাউন লিস্ট চলে আসছে, তাই না? এই যে এই সাইনটা মানেই হচ্ছে আপনার ড্রপ ডাউন এসেছে, ঠিক আছে? এটা কিন্তু কোনোভাবে হাতে লেখা যাবে না, ওরা বলেই দিছে যে এটাকে ড্রপ ডাউন আকারে দেখাও, তো আমরা এই জন্য ড্রপ ডাউন আকারে দেখাচ্ছি। তো এখন দেখেন কি করতেছি। তো আপনি যদি এভাবে লিখতে পারেন, মানে লিখে সোর্স চিনে দিলেন, দ্যাট ইজ একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি এখানে গেলেন, গিয়ে ডাটা ভ্যালিডেশনে কি দিব, লিস্ট, আর আপনি এখানে লিখে দেন গ্রেড, কোনো মানে দাড়ি কমা কিছু দিতে হবে না, জাস্ট GRADE গ্রেড 1 কমা কমা দিয়ে GRADE গ্রেড 2 কমা GRADE গ্রেড 3। আগেই বলে দিচ্ছিলাম কোনো স্পেস এখানে দরকার নাই, জাস্ট গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 ওকে দিবেন, এরা সবাই চলে আসবে। আপনি লিস্ট আকারও এভাবে আনতে পারেন, অথবা লিখেও আনতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়, ঠিক আছে? বুঝতে পারছি? না বুঝলে নাই আমার কি, জি না, আমি এত কষ্ট নিতে রাজি না। ভিডিও দেখছি, ভিডিও দেখা দেখা শিখলে শিখবেন, না শিখলে নাই। আগে ডেডিকেটেড ছিলাম, আর স্টুডেন্টদের জন্য যান পান, এখন আর না, শিখলে শিখবে। হ্যাঁ, এখন আমি আপনাদের মতো স্মার্ট হয়ে গেছি, শিখলে শিখবে, না শিখলে নাই। হ্যাঁ হ্যাঁ, মুভ অন। হ্যাঁ, এই আচ্ছা, তাহলে ডেজিগনেশন চলে আসছে। এবার আওয়ার্স এর কথা তো তারা বলেই দিছে, এবার বলছে আমাকে একটু বলেন প্রথমে কি আছে, গ্রেড প্রথমটা কি আছে, 1, দেন 3, তারপর 2, এরপর 3, 2, আবার 3, আবার 2, তারপর 3, তারপর 2, ঠিক আছে? মিলছে? আচ্ছা, চলে আসছে। হ্যাঁ, তাহলে এবার বেসিক ওয়েজ তারা বলে দিচ্ছে, বেসিক ওয়েজ আপনার কিরকম হবে। ওরা একটা বলছে যে আপ টু 40 আওয়ার্স পর্যন্ত কি হবে, বেসিক ওয়েজ মানে কি, আপনার আমরা সাধারণত অফিস আদালতে 9টা থেকে 5টা, ঠিক আছে? তার মানে 8 ঘন্টা অফিস করে, 8 ঘন্টা অফিস করে, তাহলে 5 দিন যদি হয় সপ্তাহে, 8 × 5 = 40 ঘন্টা। আমরা কার হিসাব করতেছি, আমরা উইকলি মানে ওএস হিসাব করতেছি, মান্থলি না কিন্তু। তাহলে 40 ঘন্টা ধরা হয়েছে তার কি, বেসিক ওয়েজ, সে 40 ঘন্টায় করবে। এখন কোনো কোনো সময়, যেমন আমাদের মার্জিয়া, সে তার রেজাল্ট দেখার জন্য মাঝে মাঝে ব্রেক নিয়ে চলে যায়, তার মতো। এখন রেজাল্ট কি, আচ্ছা ঠিক আছে বললেন। তো দেখেন বেসিক ওয়েজ কি হতে পারে, এখন এরকম কিছু অফিসেও কিছু ফাঁকিবাজ থাকে, যারা কি করে, কিছু একটা সুতা দিয়ে 40 ঘন্টার কম আওয়ার্স দেয়। আমার মেয়ের ওষুধ, আমার ছেলের স্কুল, ঠিক আছে? তো এরকম কিছু কিছু ফাঁকিবাজ আছে, দেখেন এই যে দেখেন 35,
সে একটা ফাঁকিবাজ। ঠিক আছে, আবার কিছু কিছু ভালো লোক আছে যারা 40 ঘন্টা তো করার পরে এক্সট্রাও করে। এখন এই কোম্পানি কি করছে, বলছে যে তোমার 40 ঘন্টা হচ্ছে তোমার কি বেসিক, তারপরে তুমি যা করবা তার জন্য তোমাকে কি দিব, ওভারটাইম দেব। তাহলে আমরা একটু তো বুঝি যে আমার 40 ঘন্টার উপরে যারা আছে তারাই আমার ভালো এমপ্লয়ি এবং তাদেরকে আমি টাকা দেব। এখন তাহলে আমি লিখবো কি করে? এখানে একটা কমপ্লেক্স সূত্র আছে, আপনাদেরকে আমি একটু বুঝাই, একটু বুঝেন ভালো করে। দেখেন, ওভারটাইম বুঝলাম যে 40 ঘন্টার উপরে যারা আছে তারাই ওভারটাইম পাবে, এই নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু এখানে দুইটা কন্ডিশন দিছে। একটা কন্ডিশন কি হবে, যে গ্রেড অনুযায়ী পার আওয়ারের জন্য এত টাকা করে পাবে। আমাদের সরকারি চাকরিতে নবম গ্রেড, অষ্টম গ্রেড আছে না, আছে তো। তো এখানেও একটা গ্রেডিং রাখছে যে যারা গ্রেড 1 এর এমপ্লয়ি তারা পাবে কত, 150 টাকা করে পার আওয়ার। 40 ঘন্টায় 150 টাকা করে যা হয় সেটাই সে পাবে। গ্রেড 2 এর জন্য তারা বলছে কি, যে পার আওয়ারের জন্য সে কত পাবে, 125 টাকা। আর গ্রেড 3 এর জন্য পাবে কত, 100। তাহলে আমি ফর্মুলা কি বলে লিখবো যদি বেসিক ওয়েজ করতে যাই, ইজ ইকুয়াল টু ইফ আমার দেখবো এই যে আওয়ার্স, তাই তো, আওয়ার্স যদি 40 ঘন্টার নাকি, না না সরি, যদি দেখবো আমার এখানে প্যারামিটার কে চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে, গ্রেডের উপর ডিপেন্ড করে। কে বললেন, কোন বিখ্যাত ব্যক্তিটা বললেন? সবাই বলছে, দেখ থ্যাংক ইউ, তাহলে কিছু বুঝাইতে পারছে আপনাদেরকে এই কয়দিনে। আচ্ছা, আমার এখানে প্যারামিটারটা চেঞ্জ হবে কার উপর, ইফ এর কন্ডিশন গুলো চেঞ্জ হবে কার উপর, গ্রেডের উপর বেস করে, আওয়ার্স এর উপরে না। কিন্তু খেয়াল করেন, আওয়ার্স যা আছে তার সাথে গুণ করব। কত টাকা গুণ করব, কখনো গ্রেডের উপর ডিপেন্ড করে 150, কখনো 125, কখনো 100। আপনি যদি প্যারামিটারটা ধরতে পারেন যে কার উপর ডিপেন্ড করে কি ঘটবে, তাহলে আপনি এক্সেল পেয়ে যাবেন। যদি আনকমন টুলসও আসে, কমন টুলস হলে তো পারবেন, বাট আনকমন টুলস হলেও আপনি পেয়ে যাবেন যদি আপনি লজিকটা বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আমার গ্রেড আছে কত এই ফিল্ডে, এটা যদি ইজ ইকুয়াল টু, যদি গ্রেড, এখানে যদি স্পেস দেন, ওখানে আমি স্পেস দেই নাই, এখানে যদি স্পেস দেন তাহলে কিন্তু ক্যালকুলেশন হবে না, ও পাই টু পাই। আগে লিখি তারপর বড় করব। দেখ বেশি করে দেখ তোরা, ঠিক আছে। আচ্ছা, গ্রেড 1 যদি হয় তাহলে কত দিব, কার সাথে গুণ করব, 150, আকাশ বাতাসের সাথে তো না, আওয়ারের সাথে গুণ করব 150। ঠিক আছে, এরপর বাকি বুকিয়ে বলবো যদি তোমার গ্রেড 2 হয় তুমি আর একটু কম টাকা পয়সা পাবে, সমস্যা কি, আমার কি, তোমার গ্রেড কম তুমি এই জন্য টাকা পয়সা কম পাবে। যেহেতু গ্রেড 1 গ্রেড 2 এগুলা এক একটা টেক্সট, এর জন্য কি করছি, কোটেশন মার্কস ইউজ করছি 125। আচ্ছা, এখানে কেন অ্যাবসোলিউট সাইন ইউজ করলাম না, চেঞ্জ হবে, E3 E4 E5 এরকম চেঞ্জ হবে। আর বাকির জন্য কি লিখবো, দরকার নাই, যতগুলো কন্ডিশন আছে ইফ একটা কম হবে, বাকি সবার জন্য কি দিব, G1 যদি ফলস হয় তাহলে G2 তে যাবে, G2 যদি ফলস হয় আর কি আছে, G3 আছে, বরাবর নিয়ে নেবে। কষ্ট করে লেখা কোনো লাভ নাই, এই সূত্র তো হবে না, এই সূত্র জাস্ট বোঝানোর জন্য দিচ্ছে।
তাহলে কি হলো এটা বুঝছি। তাহলে গ্রেড 1 অনুযায়ী কি হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে। G3 পরে কো ইকুয়াল দিল D3 is equal to grade 1, তার সাথে গুণ হবে কত, E3 ইন্টু এত। D3 is equal to grade 2, তার সাথে গুণ হবে কত, এত। আর যদি এই দুটো কোনোটাই না হয়, গ্রেড 3, তার জন্য এটা। এখন দেখেন, আপনি ধরেন একজন অ্যাকাউন্ট অফিসার, আপনি এমপ্লয়ির টাকা পয়সা দিতেছেন। এখন আপনি কি করতেছেন, যে 40 ঘন্টা করছে আওয়ার, তাহলে 40 ঘন্টা আমার বেজ আওয়ার, তাহলে গ্রেড 1 অনুযায়ী তার কত ঘন্টা হওয়ার কথা, 6000 টাকা। ঠিক আছে, ঠিকঠাক দিচ্ছেন, গুণ করেন, মানে ক্যালকুলেটর দিয়ে গুণ করেন। ওই তো 40 ইন্টু কত, 150, রাইট, 6000 টাকা। ঠিক আছে, আচ্ছা। এরপর এ কি, গ্রেড 3, তাহলে সে করছে কত, 55 ইন্টু 100। ঠিক আছে, ওকে, রাইট। কিন্তু তার তো বেসিক ওয়েজ হওয়ার কথা হচ্ছে 40 ঘন্টার জন্য সে যত পাইতো, তার বেসিক ওয়েজ কত, 40 ঘন্টা, সে 15 ঘন্টা বেশি করছে, তার জন্য তো তাকে ওভার টাইমে তুমি টাকা দিবাই। তারে আবার এখানে বেসিক ওয়েজে 55,000 দিতেছো, বেশি দিতেছো না? তাহলে সূত্র হইলো, হয় নাই তো। সূত্র হওয়ার কি উচিত ছিল, সূত্র হওয়া উচিত ছিল যে শুধু 40 ঘন্টার জন্য সে কত পাবে। বুঝছেন এই জিনিসটা? কনফিউজিং হয়ে বলেন যে কনফিউজিং। দেখেন আমি বলি, আর শুনেন, আপনারা তো আছেন, কখন সূত্র দিব, সূত্র মুখস্থ করে ইমপ্লিমেন্ট করবেন। নো, বুঝেন বিষয়টা। 55 ঘন্টা তার আওয়ার, কিন্তু তার বেসিক, আপনি তো হিসাব করতেছেন তার বেসিক ওয়েজ, তো তার বেসিক ওয়েজ কত, 40, তার সে টাকা পাচ্ছে কত, 55 ঘন্টার বেশি দিচ্ছেন কত, 15 ঘন্টার বেশি টাকা দিচ্ছেন তাকে। আপনারা তো অ্যাকাউন্ট অফিসার হিসেবে আপনি তো তাকে বেশি দিতেছেন, কোম্পানিটা রাখা ফেলে দেবে এত বেশি দিতে থাকলে। আপনাকে হিসাব করতে হবে। আমি ধরেন একটা নতুন একটা কলাম নিলাম, এটা নিতে হবে না, বুঝার জন্য দিতেছি। দেখেন, এটা হচ্ছে কি, বেসিক ওয়েজ ফর ই সেলে যা আছে, বেসিক ওয়েজ অ্যাকর্ডিং টু ই সেলে যা আছে, যে যত ঘন্টা আওয়ার আছে তার উপর ডিপেন্ড করে, গ্রেডের উপর ডিপেন্ড করে আপনি দিয়ে দিলেন, রাইট। আর আমি আরেকটা বেসিক ওয়েজ বের করব, যেটা শুধুমাত্র 40 ঘন্টা জন্য সে পাবে, অ্যাকর্ডিং টু 40 আওয়ার্স ওয়ার্কিং আওয়ার। শুধু 40 ঘন্টার জন্য অ্যাকচুয়ালি সে কত পাচ্ছে, তাহলে কিভাবে লিখবো বলেন তো? ইফ, আবারও প্যারামিটারকে গ্রেড 1 যদি হতো, তাহলে কি দিতাম, E3 ইন্টু কত, একই সেম 150, তাই না? এখন E3 দিব না, এখন E3 দিব না। E3 এর জন্য কি আসে সেটা তো আমি দিছি, আমি দিব যে 40 আওয়ার্স এর জন্য তুমি কত পাইতা। আবার D3 ইজ ইকুয়াল টু রেট 2, এর জন্য কি দিব, নো,
E3 জন্য অলরেডি আমি বের করে ফেলছি। এই যে এটা, এই যে এই সেলটা। এখন শুধু 40 আওয়ার্স এর জন্য তার গ্রেড অনুযায়ী সে কত পাইতো? 120 না 25। জি, 40 ঘন্টায় প্রত্যেকটা মানুষের জন্য 100, এটা কত? 100 100 150। এখানে একটা ইফ হবে। ও আমি শুনছি যে E3 হবে। তাহলে দেখেন, এবার আমি টান দেই। এবার দেখেন, তাহলে বেশি দিচ্ছেন না? সবাইরে বেশি দিচ্ছেন। ওর হওয়ার কথা 43 ঘন্টা অনুযায়ী ওর হওয়ার কথা 40 ঘন্টা। ওর বেসিক ওয়েজ হওয়ার কথা কত? 5000। ওরা দিচ্ছেন কত? 375 টাকা বেশি দিচ্ছেন, রাইট? সবার জন্য বেশি দিচ্ছেন না? আবার যে ফাঁকিবাজ তাকে কি দিচ্ছেন? তাকে আবার এই ফর্মুলা অনুযায়ী তার হওয়ার কথা ছিল 5000 টাকা, কিন্তু সে 4 ঘন্টা তো কম, 5 ঘন্টা তো সে কম করছে। তার জন্য তার হওয়া উচিত 4375 টাকা, কিন্তু তাকে দিব কত? অর্থাৎ আমি বরাবর এই ফর্মুলাটা ইউজ করতে পারতেছি না, বরাবর এই ফর্মুলাটা ইউজ করতে পারতেছি। আরো মেকানিজম করতে হচ্ছে আমাকে। কি মেকানিজম করব? আপনি মাইনাসও করতে পারতেছেন না। আপনি যে দুইটাকে ধরে মাইনাস করে দিবেন, কেন মাইনাস করতে পারতেছেন না? কারণ এখানে কেউ বেশি করতেছে, আবার কেউ কম করতেছে। যদি সবাই বেশি করতো, দুইটা বের করে মাইনাস করে দিতাম। যে 40 সবাই বেশি আছে, 55 ঘন্টা আছে, তাহলে কত বেশি আছে? 40-এর থেকে কত বেশি আছে? 15 বেশি আছে, 15কে মাইনাস করে দিতাম। ঠিক আছে? এখন এমন একটা কিছু লিখতে হবে যাতে অলওয়েজ অ্যাকুরেটলি আসে। সেটা কিভাবে? আমাকে একটা জিনিস বলেন, 45 আর 40, আমি যদি এই সেলে দেখতে চাই যে এই দুটার মধ্যে মিনিমাম কে, কি আসবে? 40। তাহলে মিনের কাজ কি? এই সংখ্যা কমা এই সংখ্যা, এই দুটার মধ্যে অলওয়েজ মিনিমাম কে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, আমার কয়টা সংখ্যা আছে? একটা আছে 55 আর একটা আছে 40। তাহলে কে আসবে? 40। 40 আর 40-এর মধ্যে মিনিমাম কে আসবে? 40। দুটো কম্পেয়ার করবে, দুটার মধ্যে যেটা কোনোটাই মিনিমাম না, তারা 40 দিয়ে দিল। 35 আর 40-এর মধ্যে মিনিমাম কে? 35। তাহলে আমরা কি করব? অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি হবে সেটা আপনাদেরকে দেখাই। দেখেন, আমি বলতেছি, বুঝাচ্ছি, বলতেছি, ভালো মতো খেয়াল করেন সবাই। ইফ আমার এই সেলের, না সরি এটা না, D3, তাই না? প্যারামিটার আবারও গ্রেড, তাহলে ইজ ইকুয়াল টু যদি GRADE গ্রেড 1 হয়, কমা দিব। এবার আমি কি দিতাম? আওয়ার্স দিতাম, হয় 40 দিতাম, না হয় E3 দিতাম। এবার আমি আওয়ার্স এর জায়গায় আমি শুধু একটা টার্ম বেশি লিখবো, যে তুমি মিনিমাম বের করো। কার কার মিনিমাম বের করো? এখানে যে আওয়ার্সটা দেওয়া আছে সেটা এবং 40, যা পাবা, যাকে মিনিমাম পাবা তার সাথে গুণ করবা কত? 100। গ্রেড অনুযায়ী কত? 150। ওকে, তাহলে প্রথমটা কি পাইছে? 40 থেকে 40, তাহলে 40 প্রিন্ট করবে। পরেরটার ক্ষেত্রে কত পাইছে? 55। তাহলে 55 আর 40-এর মধ্যে কাকে প্রিন্ট করবে? 40 কে। তাহলে গুণ করবে।
এবার নেক্সট কি, নেক্সট আরেকটা ইফ, তাই না? ইফ আবার প্যারামিটার কে গ্রেড, গ্রেড হচ্ছে কি এবার যদি বলি যে মিন E3, 40 ইন্টু কত 100, আর বাকি কি হবে মিন E3, 40 ইন্টু, অর্থাৎ আগে যা ফর্মুলা লিখছি সেই ফর্মুলারই মিনিমাম একটা কন্ডিশন চেক করে দিচ্ছি। তাহলে দেখেন তো এখন কি আসতেছে। আচ্ছা, এবার আমি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি চিন্তা করি। প্রথমে কি আছে এ, এর জন্য কি হচ্ছে, প্রথমে কি পাচ্ছি গ্রেড 1, গ্রেড 1 এ গেল 40 আর 40 এর মধ্যে মিনিমাম কে 40, তাহলে 40 এর সাথে গুণ করলো কত 150, ঠিক আছে। ওকে, নেক্সট E2, E4, E4 এ এসে চেক করলো কি গ্রেড 3, গ্রেড 3 এখানে ঢুকবে, এখানে ঢুকবে, এইটাতে আসবে, আসলো, আসার পরে আওয়ার্স কত পাইলো 55, E4, E4 এর ক্যালকুলেশন চলতেছে 55, 40 মিনিমাম কে 40, প্রিন্ট করছে কত 40 ইন্টু 1000, 100, 4000, ঠিক আছে। তার মানে বেশিকে কি করে দিচ্ছে অমিট করে দিচ্ছে। আচ্ছা, 43 এর ক্ষেত্রে কি হবে বলেন তো, গ্রেড 2, তাহলে এইটাতে ঢুকবে না, ঢুকবে কোথায় এখানে, এসে দেখবে যে গ্রেড 2। এবার 43 আর 40 এর মধ্যে মিনিমাম কে 40, তাহলে 40 ইন্টু 125, ঠিক আছে। তিনটা গ্রেড দিতে দেখলাম। এবার যে মিনিমাম মানে যে ফাঁকিবাজ তার ক্ষেত্রে যাচ্ছে 35, 35 এর ক্ষেত্রে গ্রেড কত পাচ্ছে 2, তাহলে কোথায় যাবে এখানে, এখানে হিট করবে, হিট করার পরে 35 আর 40 এর মধ্যে মিনিমাম কে 35, তাহলে 35 ইন্টু 125, তখন কিন্তু 40 ধরতেছে না। অর্থাৎ বেশি যে করছে তাকে 40 ঘন্টার হিসেবে দিচ্ছে, আবার কম যে করছে তাকে আবার 40 ঘন্টার হিসেবে দিচ্ছে না, সে কম যা করছে তার উপর ডিপেন্ড করে দিচ্ছে। বুঝতে পারছি? ক্লিয়ার? কার ক্লিয়ার না? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি এটা রাখবো, আমাদের এটা রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। সরি, এগুলো আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, অ্যাকচুয়ালি আমার এটাই হবে সূত্র। হ্যাঁ লেখা, হ্যাঁ ওখানে তো লিখে দিবই। বলেন, শুনতেছি। রেড আর আওয়ার্সের রেড হচ্ছে আপনার যে আপনি কোন গ্রেডে আছেন। আপনি যদি 1 গ্রেডে থাকেন তাহলে আপনার সাথে সেই গ্রেড অনুযায়ী আপনাকে 150 টাকা করে দিবে। হ্যাঁ, না 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 না, গ্রেড ওরা বলে দিচ্ছে, ধরেন এন্ট্রি করার সময় আপনাকে গ্রেড 1 এ জব দিচ্ছে, আবার আরেকজনকে গ্রেড 2 তে জব দিচ্ছে। আওয়ার্স হচ্ছে ওই দিন ওই উইকে সে কতটুকু আওয়ার্স কাজ করছে, হয় না? যেমন ধরেন প্রথমে আপনি জুনিয়র এমপ্লয়ার হিসেবে জয়েন করলেন, তারপর আপনি সিনিয়র এমপ্লয়ার হিসেবে জয়েন করলেন, আপনার প্রমোশন হবে না?
তারপরে আপনি মিড রেঞ্জে চলে গেলেন, ম্যানেজার হয়ে গেলেন, তাহলে আপনার গ্রেড আলাদা হলো না? কিন্তু আওয়ারের হিসাব কি, ওই কোম্পানি আওয়ার ধরেই স্যালারি দেয়। এবার যার গ্রেড 1 তাকে স্যালারি দেয় 150 টাকা করে, আর যার গ্রেড 2 তাকে দেয় হচ্ছে 125 টাকা করে, আর যার গ্রেড 3 তাকে দেয় 100 টাকা করে। সবাইকে আওয়ার হিসাব করেই দেয়, কিন্তু গ্রেড অনুযায়ী তাদের ডিফারেন্স আছে। এখন এরকম না যে গ্রেড 1 মানে সে 40 ঘন্টা 55 ঘন্টা, নো, না, কোনো কানেকশন নেই। সাধারণত যে আইটি কোম্পানিগুলো থাকে, বিপিও টাইপের যে আইটি কোম্পানিগুলো থাকে, বিজনেস প্রসেস আউটসোর্সিং, তারা আমার হিসাব করে টাকা দেয়। বা কল সেন্টার আছে না, কল সেন্টারে কখনো চিন্তা করে দেখেন, কল সেন্টারে আমার হিসাব করে টাকা দেয়। রবির কল সেন্টার, জিপির কল সেন্টার, এখানে আমার হিসাব করে টাকা হয়। যে যত বেশি করতে পারে তাকে সেই অনুযায়ী আবার ওভারটাইমের আওয়ার দেয়। আবার কি করে, এখন একজন কল সেন্টার হিসেবে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছে, এরপর সে সিনিয়র এক্সিকিউটিভ হয়, তখন তো তাকে এমন না যে সিনিয়র এক্সিকিউটিভের জন্য তাকে আওয়ার ছাড়া দেয় না, ও সিনিয়র এক্সিকিউটিভকেও আওয়ার হিসাব করে দেয়, কিন্তু তার যে পার আওয়ারের যে টাকাটা, সেই টাকাটা নর্মালি আগে প্রথমে যখন যা পাইতো তার থেকে একটু বেশি পায়, পার আওয়ারের টাকাটা বাড়ায় দেয়। ঠিক আছে, এটা করলাম। এবার বাকি যে কাজ আমি করব না, বাকি কাজগুলো কি, না ওভারটাইম পর্যন্ত করব, মেডিকেল অ্যালাউন্স, গ্রস ওয়েজ, ইনকাম ট্যাক্স, নেট অ্যামাউন্ট, এগুলো আপনারা বের করবেন। এগুলো নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমি করব না। আমি ওভারটাইমটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব। ওভারটাইমে কি বলতেছে দেখেন, যে ঠিক আছে 40 আওয়ার্স পর্যন্ত তোমার কি, তোমার বেসিক, তুমি 40, তোমাকে প্রত্যেক উইকে 40 ঘন্টা চাকরি করতেই হবে। আর যদি তার বেশি করো, এখানে আর আওয়ারের কোনো কাহিনী নাই। যদি তুমি 40 ঘন্টার বেশি করো, তাহলে প্রত্যেক যত ঘন্টা বেশি করবা প্রত্যেক আওয়ারের জন্য তোমাকে 200 টাকা করে দিতে হবে। কোনো গ্রেডের ব্যাপার নেই, তুমি যেই হও, তুমি হলু হলেও তুমি পাবা, তুমি মনু হলেও পাবা। ঠিক আছে, আচ্ছা, তো এখন কপি করেন। ফর এটা কি, উইথ বেজ ওয়েস, তাই না? ওকে, নেক্সট কি ছিল, ওভারটাইম। ওকে, ওভারটাইম ওয়েজটা কি, যে একটা প্যারামিটার আছে, বলেন কি প্যারামিটার, আওয়ার্স। ইফ আওয়ার্স যদি 40 ঘন্টার উপরে বা তার সমান হয়, না 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 40 ঘন্টার উপরেই তো, সমান হবে না, 40 ঘন্টার উপরে হয়, তাহলে কি E3 ইন্টু 200 হবে? তাহলে কি হবে, যত ঘন্টা বেশি করছে, তাহলে E3 মাইনাস 40, 40 কি বেজ ওয়েজ ইন্টু আদারওয়াইজ 0, 0 কি কোনো ওভারটাইম করে নাই, তারে কেন ওভারটাইমের টাকা দিতে যাবেন? তাহলে 40 ঘন্টার বেশি যে করছে, সে 40 ঘন্টার বেশি উপরে কত ঘন্টা করছে, যত ঘন্টা করছে তত ঘন্টার জন্য 200 টাকা করে দিয়ে দাও। প্রথম জন্য কোনো কিছু করে নাই, নাই, যে 55 ঘন্টা করছে, তাহলে কত ঘন্টা বেশি করছে, 15 ঘন্টা বেশি করছে, তাহলে 15 ইন্টু 200, 15 ইন্টু 200 কত হয়, 3000 টাকা, ঠিকই আছে।
আবার ওই যে ফাঁকিবাজটা মার্জিয়া না যে চলে গেছে বিভিন্ন অজুহাত দিয়ে অফিস থেকে, তাকে কি ওভার টাইমের আওয়ার দিবেন? কেন দিবেন না? কোথায় আটকাবেন? সে 40 ঘন্টার উপরেই তো নাই, তার ওভার টাইম আওয়ার আসবে কোথেকে? ঠিক আছে, হলো। এবার আপনি গেল, তাহলে আমার ওভার টাইমও ডান। দেখেন কত সোজা। দুইটা জায়গায় এই পুরো টুকুসের দুইটা জায়গায় গ্যাঞ্জাম, একটা হচ্ছে বেজ ওয়েজ আর একটা হচ্ছে এমপ্লয়ি আইডি। এটা ছাড়া আর সবকিছুই নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা, এরপর নেক্সট কি বলেন? মেডিকেল। বলেন মেডিকেল কি হবে? এটা কি 500 ইন্টু 4 হবে না 500 হবে বরাবর? কেমনে বুঝলেন বরাবর 500? আন্দাজে করে দিলাম ম্যাডাম, হইলো হইলো না হলে না। ফিক্সড। এই যে কে কইছে? এই যে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। পার উইক টার্মস ধরতে হবে। ওরা বলছে 500 টাকা, ওকে বরাবর 500 টাকা ফিক্স, ঠিক আছে গুড। বাট ও বলে দিচ্ছে পার উইক। এখন পার উইক বলে দিচ্ছে, পার আওয়ার টার্মস গুলো ধরতে হবে। আমরা কার আওয়ার করতেছি? উইকলি না মান্থলি? উইকলি। সো পার আওয়ার মানে কি 500। যদি বলতো আপনি পার ডে 500, তাহলে আপনার কি করতেন? গুণ করতেন। তখন আপনি মানে পার ডে, তাহলে কয়টা, একটা উইকে কয়টা ডে আছে, ওয়ার্কিং ডে কয়টা, সেটা উল্লেখ থাকলে 5টা থাকলে 5টা, 6টা থাকলে 6টা। আপনি বুঝছেন? টার্মগুলো আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সবাই 500 করে পাবে, বাট পার উইক যেহেতু আছে, ওকে আমরা উইকলি ওয়েজই করতেছি, সো 500। ওকে, নেক্সট আর কি? গ্রস অ্যামাউন্ট যোগ করতে বসে। আমি যোগ বই গুণ ভাগ করে দিব না আপনাদেরকে, কোনো প্রয়োজন নাই। আপনারা যোগ করলে করতে পারবেন, না করতে পারলে নাই। ইনকাম ট্যাক্স কার উপর ডিপেন্ড করে? আপনি গ্রস স্যালারি বের করবেন, তার উপর 10% দিবেন, ঠিক আছে? তাহলে দিবেন। আর গ্রস মানে হচ্ছে আপনার বেসিক ওয়েজ প্লাস, দেখেন বলে দিচ্ছে গ্রস অ্যামাউন্ট কি, বেসিক প্লাস ওভারটাইম। বেসিক প্লাস ওভারটাইম। আচ্ছা, আমি ওভারটাইমটা কি লিখছি এখানে? ফর মেডিকেল লিখবো না, মেডিকেলের জন্য 500 ফিক্সড। শ্রাবণী কি ধরতে পারছেন? আপনি বলবেন। আচ্ছা, যেহেতু প্রশ্নই করছেন আপনি বলবেন। বলেন আমার গ্রস অ্যামাউন্ট কি হবে? বলেন কার সাথে কার যোগ দিয়ে গুণ ভাগ হবে? অন্য কেউ বলবেন না। ওয়েট ওয়েট, 1 মিনিট একটু লিখে নি, দাঁড়ান। বলেন কার সাথে কার যোগ করবেন? তো বরাবর আসলো যে, বরাবর আসলো কেন? যোগ করলে বেশি হবে না? 6000 6000 আসলো কেন? আর ঠিকই তো আছে, ওরে আমি যাচাই করতে চাচ্ছি, ও বুঝলো কি করতো। তো যোগ হবে না তো, জিরো আছে তো, জিরোর সাথে জিরো 6000 যোগ করতে 6000 হবে, এটা বলেন। হ্যাঁ, নর্মাল ম্যাথ বলেন। হ্যাঁ, আরে আপনি যে যে ব্যাকগ্রাউন্ড আপনারা বলতেছেন, এই ব্যাকগ্রাউন্ডে তো ম্যাথ না বুঝলে কেমনে পাস করবেন পরীক্ষায়? বলেন যে ম্যাডাম 6000 এর সাথে জিরো গুণ যোগ করতেছে, তো 6000ই তো হবে। নাই, এরপরে দেখেন 6000 4000 3000 7000 ঠিকই তো আছে। আপনি আপনার কথা কনফিডেন্টলি বলবেন যে আমি যেটা বলতেছি এটা ঠিক, আপনি যেটা বলতেছেন এটা ভুল। শুনেন আপনাদেরকে একটা গল্প বলি, দাঁড়ান আমি এটা শেষ করি, তারপর একটা গল্প বলতেছি।
আইটি বলেন, বা জাপানিজ বলবে আজকে। আইটি কি হবে বলেন? এটা যাইতে পারলে আমি দোয়া করুন যে জাপান যাওয়ার জন্য আপনার নিশ্চিত হয়। বলেন। হ্যাঁ, কি করবো? ওটার 10%, গ্রস অ্যামাউন্টে 10%, গ্রস অ্যামাউন্টে 10%, এরকম যদি বলে তাহলে ইনটু 10। অ্যামাউন্টের পার্সেন্ট না, কোন পাটিগণিতে মনে ছিল এরকম ছিল না, লাভপতিতে এরকম ছিল, এত 10%, তাইলে এত ইনটু 10%। হ্যাঁ, 10% হবে। এবার আমারে আরেকটা যদি দুর্বল কে আছে, মাকসুদা, নেট অ্যামাউন্ট বলেন। ও আকাশ থেকে পড়ছে, নেট পত্রিকায় বলেন। হ্যাঁ, আমার এখানে বলেন কার সাথে কার যোগ করবো, গুণ করবো, বিয়োগ করবো। নো 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 প্লিজ, ওকে বলতে বলেন। দাঁড়া, হ্যাঁ, গ্রস অ্যামাউন্ট, আচ্ছা, হ্যাঁ, ওরই তো বলতে বলতেছি, ও তো বলতেছে না আমার ইকুয়াল দিতে হবে। আমি ওর মতো বোকা সাচ্ছি, ইকুয়াল যে দিতে হবে সেটা তো বলে নাই ও। বলেন কি কার সাথে কি হবে বলেন, নাম বলেন, আপনি সেলের নাম বলেন। গ্রস অ্যামাউন্ট কি করবে, একসাথে বসে থাকবে, হ্যাঁ, যোগ হবে। তারপরে আইটি বিয়োগ হবে, কেমনে বিয়োগ করবেন? মাইনাস আইটি দিয়ে দিবেন, এই যে টাকা যোগ করবেন। হয়েছে? ও কি সঠিক বলছে না ভুল বলছে? গ্রস আর কে, গ্রস আর মেডিকেল যোগ বিয়োগ, জাপানিজ। তাহলে আপনাদের দোয়া করবো নাকি? জাপান কনফার্ম, হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা আপনারা, আমি এখন ব্রেক দিব, গ্রস মেডিকেল অ্যালাউন্স এটা শেষ করি, বলতেছি কারা।